আজকের গল্প ভগবানের আশীর্বাদ। কি হলো কাকিমা, এত রাতে তোমাদের ঘর থেকে এত হইচই কান্নাকাটির আওয়াজ আসছে কেন? পাশের বাড়ির ছেলে অনুপ ঘুম থেকে উঠে পড়ে জিজ্ঞাসা করে মিলনের মাকে। চেঁচামেচি কান্নাকাটি কি আর সাধে? রাত বিরেতে ঘুমের মধ্যেই মিলনকে সাপে কেটেছে রে বাবা। হে ভগবান, এটা তুমি কি করলে? আমার সোনার টুকরো ছেলেটাকে তুমি এইভাবে কেড়ে নিলে। মিলনের মা অনুপের সাথে কথা বলেই নিজে একেবারে কান্নায় ভেঙে পড়লেন। কাকিমা, যত শিগগির পারো মিলনকে হাসপাতালে নিয়ে যাও। কে নিয়ে যাবে রে বাবা? ঘরে তো তোমার কাকুও আজকে নেই, সে তো শহরে গেছে। সেখানে কোনো এক উকিল সাহেবের সাথে তার নাকি কথা আছে। ওই যে জমিটা নিয়ে খুদু শেখের সাথে তার একটু কথা কাটাকাটি মারপিটের উপক্রম হয়েছিল, তারই জেরে তাকে শহরে কোর্টে ডেকেছে। তাই উকিলের সাথে কথা বলতে গেছে। মারামারির উপক্রম হয়েছিল কেন বলছো কাকিমা? মারামারিই তো হয়েছিল। মার খেয়ে তোর কাকু তো বাঁশ দিয়ে মেরে খুদু শেখের মাথা ফাটিয়ে দিয়েছিল। আর তাতেই তো খুদু শেখ পুলিশের কাছে ডায়েরি করে দেয়। সে যাকগে, ঘরে সরোজ নেই? অবশ্য সরোজ তো খুবই ছোট, ও আর কি করতে পারবে। সরোজকে তো পাঠিয়েছি পাশের গ্রামের ওঝার কাছে। তার হাতে পায়ে ধরে যদি নিয়ে আসতে পারে, তবে ঝাড়ফুঁক করে যদি মিলনের প্রাণটা ফিরিয়ে দিতে পারে। ওঝা? ওঝা গুনিনে কিচ্ছু হবে না, ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে। আর তুমি কি বলো তো কাকিমা, ওই একরত্তি ছেলে সরোজকে তুমি এই গভীর রাতে ওঝা ডেকে আনতে পাঠিয়েছ? ভগবান করুক কিছু যেন না হয়, ওর ভয় টয় যেন না পেয়ে যায়। আচ্ছা, 1 মিনিট অপেক্ষা করো, আমি আসছি। মিলন এ বাড়ির বড় ছেলে। এই বছরই স্কুলের শেষ পরীক্ষায় ভালোভাবে পাশ দিয়ে কলেজে উঠেছে। শহরের কলেজে ভর্তি হয়েছে। সামনেই পুজো, তাই ছুটিতে বাড়ি এসেছে। এমন কপাল যে ঘুমের মধ্যেই ওকে সাপে কাটলো। প্রথমে বুঝতে পারেনি, ভেবেছিল বুঝি স্বপ্ন দেখছে। স্বপ্নে মনে হচ্ছে যে কোনো কিছু তার শরীরে ধীরে ধীরে একটা তরল পদার্থ ঢুকিয়ে দিচ্ছে। হঠাৎ ঘুম ভেঙে উঠে বসতেই ঘরে লণ্ঠনের হালকা আলোতে দেখতে পায় সাপটাকে বন্ধ ঘরের দরজার নিচের ফাঁক দিয়ে বাইরে চলে যেতে। কী সাপ সেটা ঠিক বুঝতে পারেনি, তবে সাপই যে ছিল ওটা সেটা নিশ্চিত। মিলন চোখের সামনে অন্ধকার দেখতে পাচ্ছে। মৃত্যু ভয় মনের মধ্যে চেপে বসেছে। মাত্র 18 বছর বয়সেই সব শেষ হয়ে যাবে। জীবনের আরও অনেকটা পথ হাঁটার কোনো সুযোগই থাকছে না আর। ভগবানের এটা কী ধরনের বিচার? তার মানে ভালো কিছু করার কোনো মূল্য পাওয়া যায় না আর। এই যে সেদিন চোখের সামনে একটা লোককে নিশ্চিত মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে নিয়ে এলো সে, তার কোনো প্রতিদানই কি সে পাবে না? স্টেশনে ধীরে ধীরে ঢুকছিল ট্রেনটা। সবার আগে উঠে বসার জায়গা দখল করবে বলে লোকটা লাফিয়ে উঠতে গিয়েই পা পিছলে পড়ে গিয়ে একেবারে ট্রেন আর প্ল্যাটফর্মের ফাঁকটুকু দিয়ে ভেতরে পড়ে যাচ্ছিল। চোখের সামনে এমন ঘটনা ঘটতে দেখে মিলন আর স্থির থাকতে পারেনি। দৌড়ে গিয়ে দুহাত দিয়ে ভদ্রলোকের কোমরের কাছে জড়িয়ে ধরে প্ল্যাটফর্মের দিকে টেনে নিয়ে আসে। নিজের বিপদ যে হতে পারত সেটা একেবারের জন্য মাথায় আসেনি। বিপদে সাহায্য করা উচিত এই চিন্তাটা মাথায় আসতেই দৌড়ে গেছিল সে। অসংখ্য প্রশংসা পেয়েছিল সেদিন। মনে মনে গর্ববোধও হয়েছিল একটা জীবনকে সাক্ষাৎ মৃত্যুর দোরগোড়া থেকে টেনে এনে নতুন জীবন পাইয়ে দেওয়ার জন্য। কিংবা ওই যে সেদিন সেই ভিখারিটা যে সারাদিন হাত পেতে কাকুতি মিনতি করেও একটা পয়সাও ভিক্ষা পায়নি, তাকে মিলন তো তার স্কুলের টিফিনটা দিয়েই দিয়েছিল। উপর থেকে নিজের পকেটে থাকা হাত খরচের 100 টাকাও দিয়ে দিয়েছিল।
সেই ভিখারিটিকে। এই ঘটনাটা কি ভগবানের চোখে পড়েনি, নাকি ভুলেই গেছে? এরকম অজস্র ঘটনা আছে যেখানে মিলন মনপ্রাণ দিয়ে চেয়েছিল অন্যের ভালো হোক, নিজের ভালোর কথা চিন্তাই করেনি। অথচ আজ এই অসময়ে, যখন তার সাহায্যের বড় প্রয়োজন, যখন সে তার মৃত্যুকে সামনে দেখতে পাচ্ছে, ভগবান কি এইভাবে চোখ ঘুরিয়ে থাকবেন? অনুপ এসে দাঁড়ালো মিলনের ঘরে। মিলন এখন কেমন আছে গো কাকিমা? ওই তো, জ্ঞান তো আছে দেখছি। এখনই হাসপাতালে নিয়ে যেতে পারলে মিলনকে বাঁচানো যেতে পারে কাকিমা। আচ্ছা কাকিমা, তুমি কি করে বুঝলে যে সাপে কামড়েছে? হ্যাঁ, মিলন নিজেই তো দেখেছে সাপটাকে চলে যেতে। আর তাছাড়া আমি দুটো কাঁচা লঙ্কা ওকে চিবিয়ে খেতে দিয়েছি। লঙ্কাগুলো এত ঝাল, অথচ ওর এক বিন্দুও ঝাল লাগেনি। এ সাপের কামড় ছাড়া অন্য কিছু হতেই পারে না। থাক না কাকিমা, তোমার এইসব টোটকা কাহিনী শুনে কি হবে? তার চেয়ে একটা দড়ি জাতীয় কিছু দাও, বাঁধতে হবে। কিন্তু এমন জায়গায় কামড়েছে, পায়ের একেবারে ওপর দিকে, কোমরের একটু নিচে। ওখানে দড়ি বাঁধাই তো মুশকিল। তবুও দাও, কোনোভাবে একটু বেঁধে দিই। কিন্তু কাকিমা, ওকে হাসপাতালে কিভাবে নিয়ে যাওয়া যাবে? গরুর গাড়িতে যাওয়া যেতে পারে, কিন্তু তাতে তো অনেক সময় লেগে যাবে। তাছাড়া এখন তো রাতের বেলা, গরুগুলোকে গাড়ির সঙ্গে জুড়তেই তো অনেক সময় লেগে যাবে। এক কাজ করা যাক কাকিমা, নাড়ুর একটা মোটর বাইক আছে না? হ্যাঁ, এই তো কিছুদিন হলো কিনেছে। যাই, নাড়ুকে ডেকে তুলে বাইকটা নিয়ে আসতে বলি। অবশেষে নাড়ুর কাঁচা ঘুম ভাঙিয়ে বাইকে করে মিলনকে সদর হাসপাতালে নিয়ে আসা হলো। নাড়ুই বাইক চালিয়ে নিয়ে এলো। মিলনকে মাঝখানে বসিয়ে পেছন থেকে অনুপ তাকে জাপটে ধরে নিয়ে এলো। মাঝ রাস্তায় ঘুমের ঘোরে নাড়ু বাইক নিয়ে তো নদীতেই নেমে যাচ্ছিল। চিৎকার চেঁচামেচি করে অনুপই সে যাত্রায় নাড়ুর হুঁশ ফেরায়। সদর হাসপাতালে যে ডাক্তার আছেন, তার যথেষ্ট বয়স হয়েছে। চেয়ারে বসেই রাতের ঘুমটুকু সেরে নেওয়ার চেষ্টা করছিলেন। গভীর রাত, এ সময় সাধারণত রোগী নিয়ে কেউ আসতে চায় না, খুব বেশি জরুরি অবস্থায় না হয়ে পড়লে। তবুও সরকারি নির্দেশে রাতেও হাসপাতাল খোলা রাখতে হবে, একজন ডাক্তারকেও হাজির থাকতে হবে হাসপাতালে। আচমকা রোগী এসে পড়ায় ঘুম চোখ মুছে নিয়ে ডাক্তারবাবু রোগীর কি হয়েছে জানতে চাইলেন। সাপ শুনে প্রথমেই জিজ্ঞাসা করলেন, কী সাপ? কী সাপ সে তো বলতে পারবো না ডাক্তারবাবু, তবে মিলনই রাতে সাপের কামড় খেয়ে ধড়পড় করে উঠে পড়তেই সাপটাকে দেখতে পায় দরজার নিচে দিয়ে চলে যেতে। অনুপ ডাক্তারবাবুকে নিজের ক্ষমতা মতো বোঝানোর চেষ্টা করে। সাপ না হয়ে ইঁদুরও তো হতে পারে। বড় ধেড়ে ইঁদুর কামড়ালে সাপে কাটার মতন পাশাপাশি দুটো রক্তমাখা ফুটো দেখতে পাওয়া যায়। যাই হোক, আমি ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি। তবে এতক্ষণ হয়ে গেছে, মুখ দিয়ে যখন ফেনা জাতীয় কিছু বেরোয়নি, তখন চিন্তার কোনো কারণ নেই। এমনও হতে পারে যে সাপটা কামড়েছে সেটা নির্বিষ ছিল, বিষধর নয়। এই আমি ইঞ্জেকশন দিয়ে দিলাম, একটু ঘুম ঘুম পাবে। ও পাশের ওই বেঞ্চিটাতে ওকে একটু শুইয়ে রাখো, মনে হচ্ছে সুস্থ হয়ে যাবে। যদি অবস্থা খারাপের দিকে যায়, আমি তো আছি, চিন্তার কিছু নেই। রাতে ফিরতে হবে না, ভোরের আলো ফুটলে ওকে নিয়ে যেও। মিলন সুস্থ হয়ে ঘরে ফিরে এসেছে। মনের মধ্যে একটা প্রশ্নের উত্তরও কিছুতেই খুঁজে পাচ্ছে না। কামড়ালোটা কিসে? অথচ কিছু একটা কামড়েছে তো ঠিকই। দুটো পাশাপাশি কাটা ক্ষত তো দেখতে পাওয়া যাচ্ছে, রক্তও বেরিয়েছিল 2 ফোঁটা।
অথচ শরীরে কোনো রকমের অস্বস্তি তো হয়নি। ভয় পেয়ে গিয়েছিল খুব, সেটা ঠিক, সেটা ছাড়া আর অন্য কোনো রকম কষ্টবোধ তো হয়নি। এটাই কি তাহলে ভগবানের আশীর্বাদ? এভাবেই কি ভগবান কোনো ভালো কাজের পুরস্কার দিয়ে থাকেন নিঃশব্দে? আমরা সাধারণ মানুষেরা সেটা বুঝতে না পেরে অজান্তেই এই অদৃষ্ট শক্তির ওপর অযথা অভিমান করি, রাগ দেখাই। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।